প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো। আব্দুল আওয়াল বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের অনলাইন ক্লাসে আলোচ্য বিষয় থাকবে তরঙ্গ সংক্রান্ত টপিকস। তো আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় থেকে আজকে আমরা আলোচনা করছি। আমরা আলোচনা টপিক হিসেবে আজকে আমরা পছন্দ করেছি যে তরঙ্গ সংক্রান্ত রাশি এবং এদের মধ্যে সম্পর্ক। তরঙ্গ সংশ্লিষ্ট রাশি ও এদের মধ্যে সম্পর্ক। তো এই আলোচনা যাওয়ার পূর্বে আমি তোমাদের পূর্বে ক্লাসের একটু রিমাইন্ডার দিতে চাই। আমরা পূর্বে ক্লাসে আলোচনা দুই ধরনের তরঙ্গ বিষয়ে কথা বলেছিলাম। একটি হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গ, আবার বলেছিলাম অনুদৈর্ঘ্য তরঙ্গ বা দ্বিগল তরঙ্গ বা লম্বিক তরঙ্গ। তো অনুপ্রস্থ তরঙ্গ সে সঞ্চালনের দিকের সাথে তার অনুসমূহ লম্বভাবে কম্পিত হয়, তাই তো? আর সে কিভাবে চলে? সে চলে হলো পর্যায়ক্রমে তরঙ্গ শীর্ষ, তরঙ্গ পাদ, তড়ির মাধ্যমে। আর দৈর্ঘ্য তরঙ্গ বা লম্বিক তরঙ্গ সে তার সঞ্চালনের দিকের সাথে তার অণুগুলো সমান্তরালে কম্পিত হয়। সে কিভাবে চলে? সে চলে হলো পর্যায়ক্রমে সংকোচন ও প্রসারণের মাধ্যমে। ঠিক আছে, আমি একটু তোমাদের এঁকে দেখাচ্ছি তরঙ্গগুলো। প্রথম যদি আমি দেখাই অনুপ্রস্থ তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ কীরকম ছিল? এটা ছিল হলো অনুপ্রস্থ তরঙ্গ। এটা প্রস্থ তরঙ্গ। আর অনুদৈর্ঘ্য তরঙ্গ কেমন ছিল? অনুদৈর্ঘ্য তরঙ্গ ছিল আমার এখানে সংকুচন প্রথম ছিল, তারপরে আমার প্রসারণ ঘটেছে, এরপরে আবার সংকুচন শুরু হয়েছে, আবার তার মধ্যে প্রসারণ সংঘটিত হয়েছে। তাহলে খেয়াল করো, এটা ছিল হলো দৈর্ঘ্য তরঙ্গ। এখন এই অনুপ্রস্থ তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, এই দুই তরঙ্গের মধ্যে আমরা কিছু রাশি আজকে তোমাদেরকে দেখাতে চাই। এবং আমি তোমাদের বলেছিলাম যে এই অনুপ্রস্থ এবং অনুদৈর্ঘ্য দুটি তরঙ্গই কিভাবে সঞ্চালিত হয়। এই অনুপ্রস্থ তরঙ্গ সংকুচিত হয় পর্যায়ক্রমে তরঙ্গ শীর্ষ। তাহলে তরঙ্গ শীর্ষ কোনটা? আমরা তরঙ্গ শীর্ষ যদি বলি তাহলে এইটাকে আমরা বলতে পারি হলো তরঙ্গ শীর্ষ। হ্যাঁ, এটা হচ্ছে তরঙ্গ শীর্ষ। আরেকটু আমি একটু বড় করি। হ্যাঁ, তাহলে তরঙ্গ পাদ কোনটা? এটা হবে তরঙ্গ পাদ। তাহলে পর্যায়ক্রমে কি তৈরি করছে? তরঙ্গ শীর্ষ তৈরি করছে, অথবা এবং পর্যায়ক্রমে তরঙ্গ পাদ তৈরি করছে। এই তরঙ্গ শীর্ষ, তরঙ্গ পাদ তৈরির মাধ্যমে সামনের দিকে অগ্রসর হচ্ছে। আবার অনুদৈর্ঘ্য তরঙ্গ সে কি করছে? এখানে সংকুচন, এই পর্যন্ত সংকুচন, আবার এখানে প্রসারণ ঘটেছে, সংকুচন আবার প্রসারণ হয়েছে। তার মানে এখানে আছে হলো সংকুচন, আর এখানে আমরা কি পাচ্ছি? এই অংশটার মধ্যে প্রসারণ। তাহলে পর্যায়ক্রমে সংকুচন প্রসারণের মাধ্যমে সামনের দিকে অগ্রসর হচ্ছে। আর সে কিভাবে যাচ্ছে? এটা তরঙ্গ শীর্ষ। এটা তরঙ্গ শীর্ষ, আর এটা হচ্ছে তরঙ্গ পাদ। এটা তরঙ্গ এটা তরঙ্গ পাদ, আর এটাও তরঙ্গ পাদ। পর্যায়ক্রমে তরঙ্গ শীর্ষ, তরঙ্গ পাদের মাধ্যমে উৎপন্নের মাধ্যমে সামনের দিকে অগ্রসর হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। আর অনুদৈর্ঘ্য তরঙ্গ কিভাবে অগ্রসর হচ্ছে? সংকুচন এবং প্রসারণের মাধ্যমে সামনের দিকে অগ্রসর হচ্ছে। ঠিক আছে? তো এখন
এই যে তরঙ্গটা তৈরি হয়েছে, এই তরঙ্গটা অ্যাকচুয়ালি যদি আমরা একটু দেখতে চাই যে আসলে কিভাবে তৈরি হয়, এটা আমরা একটা বৃত্তকে খেয়াল করি। আমরা একটা বৃত্ত নিয়ে নিলাম, হ্যাঁ, এই বৃত্তের কেন্দ্র আমি ধরলাম, বৃত্তের কেন্দ্র ও। এখন এখান থেকে আমি ওই পরিধির উপর একটি বিন্দু নিলাম, আমি এ, একটি বিন্দু নিলাম এ। তো এই এ বিন্দু থেকে কোনো একটি কণা যাত্রা করলো, সে সামনের দিকে অগ্রসর হচ্ছে, সামনের দিকে অগ্রসর হচ্ছে। তো আমি ধরলাম সে বি বিন্দুতে অবস্থান করলো, একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট চাপ অতিক্রম করলো। ওই নির্দিষ্ট চাপ বৃত্তের এখানে যে বৃত্তের কেন্দ্রে যে কোণ তৈরি করলো সেটা আমি ধরলাম থিটা। এই থিটা কোণ অতিক্রম করলো। তো থিটা কোণ যদি অতিক্রম করে তাহলে সেখানে তার এখানে দশার আমরা যদি বলি যে এখান থেকে কত ডিগ্রি দশার পরিবর্তন ঘটেছে, দশা পরিবর্তন ঘটেছে হলো 90 ডিগ্রি। হ্যাঁ, 90 ডিগ্রি দশার পরিবর্তন ঘটেছে। এই 90 ডিগ্রি দশা পরিবর্তন ঘটিয়ে সে বি বিন্দুতে গেল। ঠিক এখানে তুমি চিন্তা করো, আমার যদি এটাকে এ বিন্দু ধরি, এই এ বিন্দু থেকে 90 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণ কোনটা, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। এই 90 ডিগ্রি কোণ অতিক্রম করে এখান থেকে আমরা যদি লম্ব অঙ্কন করি তাহলে এখানে কতটুকু কোণ, এখানে 90 ডিগ্রি কোণ। এই 90 ডিগ্রি কোণ অতিক্রম করে আমার এখানে বি বিন্দুতে অবস্থান করবে। বি বিন্দুতে গেল, খেয়াল করো। তো বি বিন্দুতে গেল। এবার আবার মনে করি যে এই বি বিন্দু থেকে আবার π/2 দশা পরিবর্তনের মাধ্যমে সি বিন্দুতে আসলো। তাহলে এখানে দশা পরিবর্তন হলো π/2। তো এই অবস্থায় সি বিন্দুতে গেল। তাহলে এখানে চিন্তা করো, এখান থেকে আরো দশা সে পরিবর্তন করলো। তো এখানে দশা, এখানে দশা কত ছিল, এখানে ছিল হলো π/2। তাহলে এটা কত, এখানে দশা কত, নিশ্চয়ই পাই। এখানে দশাটা হচ্ছে পাই। তাহলে আমার এখানে এই π/2 মিলে কি হয়, পাই হয়। তাহলে আমার এখানে সি বিন্দুতে এসে চলে আসলো। আবার আরো π/2 দূরত্ব অতিক্রম করে সে ডি বিন্দুতে আসলো। আরো π/2 দূরত্ব অতিক্রম করে সে ডি বিন্দুতে আসলো। তাহলে আমি আবার এখান থেকে যদি চিন্তা করি যে আরো 90 ডিগ্রি সে অতিক্রম করেছে, তাহলে এখানে সে 90 ডিগ্রি অতিক্রম করলো। তাহলে এটা কথা হলো এখানে পাই, এই পায়ের সাথে এখানে কতটুকু ছিল, এটা পাই ছিল, টোটালি পাই ছিল, পায়ের সাথে আবার এখানে π/2 আসলো। তার মানে আমরা এখানে লিখতে পারি হলো যে 3π/2, তাই না, 3π/2। এখন সে এখানে কোন বিন্দুতে অবস্থান করলো, যে আমি এখানে বললাম হলো সে ডি বিন্দুতে অবস্থান করলো। এরপরে সে আবার এই ডি বিন্দু থেকে আরো π/2 দূরত্ব অতিক্রম করে সে এ বিন্দুতে যে অবস্থান করবে। আরো π/2 দূরত্ব অতিক্রম করে, হ্যাঁ, দশা পরিবর্তন ঘটিয়ে এ বিন্দুতে যে অবস্থান করবে। তার মানে এ বিন্দুতে না, আমরা এটাকে আমরা ডি না দিয়ে আমরা এ বিন্দু হিসেবে মেনশন না করে আমরা এটাকে ই বিন্দু হিসাবে মেনশন করলাম। সে এই বিন্দুতে গেল। তাহলে এই বিন্দুতে মোট সে কতটুকু দশা পরিবর্তন করলো, খেয়াল করো, এখানে ছিল পাই, আবার এখানে এসে কতটুকু গেল পাই। তার মানে মোট কতটুকু, এখানে হচ্ছে মোট 2π। তো তরঙ্গটা আমাদের আলটিমেটলি এভাবে তৈরি হচ্ছে, হ্যাঁ, যে এখান থেকে যাত্রা করলো, এ বিন্দু থেকে একটি বস্তু যাত্রা করলো বা একটি কণা যাত্রা করলো, সে আবার সম্পূর্ণ পথ ঘুরে, অর্থাৎ 2π দশা পরিবর্তনের মাধ্যমে সে আবার এ বিন্দুতে ফিরে আসলো। তাহলে দেখো, খেয়াল করো, এ বিন্দু থেকে যাত্রা করে সম্পূর্ণ পথ ঘুরে আবার এ বিন্দুতে ফিরে আসলো। এই ফিরে আসতে সে যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। হ্যাঁ, যে আমরা এখানে বলতে পারি যে তরঙ্গের উপস্থিত একটি কণা একটি সম্পূর্ণ কম্পন সম্পূর্ণ করে আদি অবস্থায় ফিরে আসলে যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা এখান থেকে চিন্তা করতে পারি যে এখান থেকে এই বিন্দু পর্যন্ত এই টোটাল দূরত্ব থেকে আমরা বলতে পারি হলো ল্যামডা।
এই তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমি এ বিন্দু থেকে ই বিন্দু পর্যন্ত এই টোটাল দূরত্বকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করতে পারি, কারণ এখানে সে একটি পূর্ণ কম্পন সম্পূর্ণ করেছে। এই পূর্ণ কম্পন সম্পূর্ণ করতে সে যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে আমরা বলি হলো ল্যামডা। ঠিক আছে, এবার এখান থেকে চিন্তা করি, এখানে আমরা একটু দেখি। আর এক্ষেত্রে এই অণু দৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে কি হবে, আমার একটি সংকুচন, এখানে সংকুচনের মিডল পয়েন্ট ধরি, একটি সংকুচন এবং একটি প্রসারণ। অর্থাৎ আমি যদি এখান থেকে চিন্তা করি এই সংকুচন পুরাটা এবং এই প্রসারণ পুরাটা, এই সংকুচন প্রসারণ মিলে এই সম্পূর্ণটা মিলে আসবে হলো একটা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমার এখানে এই তরঙ্গ দৈর্ঘ্যটা কি আসলো, কতটুকু আসবে, যে এখান থেকে এই দূরত্ব থেকে হ্যাঁ এই পর্যন্ত এই সব মিলে আমার এখানে আসলে হলো তরঙ্গ দৈর্ঘ্য। একটা সংকুচন এবং একটা প্রসারণ, সংকুচন প্রসারণ মিলে আমার অণু দৈর্ঘ্যের ক্ষেত্রে হবে হলো তরঙ্গ দৈর্ঘ্য। আর অণু প্রস্থের ক্ষেত্রে কি ঘটলো, অণু প্রস্থের ক্ষেত্রে ঘটছে হলো একটি পূর্ণ কম্পন। আর একটি পূর্ণ কম্পনের মধ্যে কি হবে, আমি যদি এখানে পাদবিন্দু বলি তাহলে এটা হচ্ছে তার পাদবিন্দু, এই পাদবিন্দু থেকে এই পাদবিন্দু পর্যন্ত যে দূরত্ব সেই দূরত্বকে আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য। অথবা আমরা যদি এরকমও বলি এটা হচ্ছে তার শীর্ষবিন্দু, এটা হচ্ছে তার শীর্ষবিন্দু, এই দুই শীর্ষবিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব, আমি যদি এটা এফ বিন্দু দেই তাহলে এই শীর্ষবিন্দু থেকে এই শীর্ষবিন্দু পর্যন্ত যে দূরত্ব সেই দূরত্বকে আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য। অথবা আমি যদি এই পাদবিন্দু এবং এই পাদবিন্দু হিসেবে চিন্তা করি তাহলে এই পাদবিন্দু থেকে এই পাদবিন্দু পর্যন্ত যে দূরত্ব সেই দূরত্বকে আমরা বলবো হলো ল্যামডা। তাহলে বুঝতে পারছি তরঙ্গ দৈর্ঘ্যের বিষয়টা, যে আমার অনুপ্রস্থের ক্ষেত্রে কি হবে, যে এক শীর্ষবিন্দু থেকে অপর শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্ব, অথবা এক পাদবিন্দু থেকে অপর পাদবিন্দু থেকে দূর পর্যন্ত দূরত্ব, অথবা একটি নির্দিষ্ট যে বিন্দু থেকে যাত্রা করলো সে যে সাম্য অবস্থা যে নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা করলো সে যদি আবার সেই নির্দিষ্ট বিন্দুতে ফিরে আসে, এই নির্দিষ্ট বিন্দুতে ফিরে আসতে সে যে দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্বকে বলা হবে তরঙ্গ দৈর্ঘ্য। এটা কোন ক্ষেত্রে, এটা অবশ্যই অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে। আর এই ক্ষেত্রে আমরা কি পেলাম, যে আমরা এক্ষেত্রে পাচ্ছি হলো একটি সংকুচন এবং একটি প্রসারণ। এই সংকুচন ও প্রসারণের মাধ্যমে আমার এখানে তরঙ্গ দৈর্ঘ্য তৈরি হচ্ছে। ঠিক আছে, আমি তোমাদের আরেকটু বিষয় এখানে একটু ফাইন্ড আউট করতে চাই। আমাদের অনেক সময় এমসিকিউতে এই বিষয়গুলো আসে। বিষয়টা হচ্ছে তোমাদের মধ্যে সম্পর্ক বের করতে বলে এরকম থাকতে পারে, খেয়াল করো। হ্যাঁ, এখানে আমরা তরঙ্গ দৈর্ঘ্য যদি আমাকে এরকম থাকে, আমরা বুঝে ফেললাম যে এই পাদবিন্দু থেকে এই পাদবিন্দু পর্যন্ত আমরা বলি হলো টোটাল দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, এখান থেকে এই পর্যন্ত টোটাল দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। তাহলে এটা যদি ল্যামডা হয়, এখানে কয়টা ভাগ আছে তুমি খেয়াল করো। আমরা এখানে 4টা কোঅর্ডিনেট পেয়েছি না, আমরা এটা পেয়েছি একটা কোঅর্ডিনেট, এটা পেয়েছি অপর আরেকটা কোঅর্ডিনেট, এটা পেয়েছি থার্ড কোঅর্ডিনেট, এটা হচ্ছে ফোর্থ কোঅর্ডিনেট। তার মানে আমরা 4 ভাগে এটাকে ভাগ করতে পারি। যদি 4 ভাগে ভাগ করি তাহলে আমরা এই পর্যন্ত হচ্ছে ল্যামডা, তাহলে এই পর্যন্ত কি হবে, এই পর্যন্ত হবে λ/2। হ্যাঁ, এটা কি অর্ধেক না, তরঙ্গের দৈর্ঘ্যের অর্ধেক হচ্ছে এখানে λ/2। আবার আমরা যদি এখন এইটার অর্ধেক করতে চাই, এই বিন্দুতে এটা অর্ধেক কত হবে, λ/4। আবার এখন এটার মধ্যে কি হবে, তাহলে এখানে কয়টা কোঅর্ডিনেট, একটা দুইটা তিনটা কোঅর্ডিনেট আমাকে দিতে হবে। তাহলে একটা কোঅর্ডিনেট এখান থেকে একটা কোঅর্ডিনেট হচ্ছে λ/4, দুইটা কোঅর্ডিনেট হচ্ছে λ/2, তাহলে তিনটা কোঅর্ডিনেট কি হবে, তিনটা কোঅর্ডিনেট হবে যে λ/2 সাথে আরেকটা λ/4 যোগ হবে। তার মানে কিরকম হচ্ছে, ল্যামডা এখানে এই পর্যন্ত হচ্ছে λ/2 প্লাস এর এতটুকু কত λ/4, তাহলে λ/4 টোটাল যদি আমরা হিসাব করতে চাই তাহলে হিসাব করলে এখানে হবে 4 আর 2 ল্যামডা প্লাস ল্যামডা, তার মানে হচ্ছে 3 λ/4। এই বিন্দুটা হচ্ছে আমার 3 λ/4। বুঝতে পারছো? হ্যাঁ, যে এখান থেকে আমার এই পর্যন্ত হচ্ছে λ/2, আর এতটুকু হচ্ছে যে λ/4। তাহলে λ/2 সাথে λ/4 আমরা যদি যোগ করে দিই, যোগ করলে আমাদের আসবে হলো 3 λ/4। তার মানে এই বিন্দু পর্যন্ত হচ্ছে 3 λ/4, আর এই পর্যন্ত কত, এই পর্যন্ত হচ্ছে 4 λ/4। তার মানে কি 4 λ/4, তার মানে কি হবে, এটা ল্যামডা হবে।
তাহলে এই পর্যন্ত যদি আমরা এরকম পেয়ে থাকি, আমরা সামনে আরো অগ্রসর হতে পারি। সামনে একটু অগ্রসর হলে কি হচ্ছে যে এখানে এই বিন্দুটা কি হবে, এই বিন্দুতে কি হবে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি। এটাকে যদি এ দেই, এটাকে আমরা বি দিলাম, সি, ডি, ই, এটা হচ্ছে এফ, এটা জি, এইচ, আই, হ্যাঁ, জে। ঠিক আছে, খেয়াল করো এখানে যে, তো এখানে খেয়াল করো যে এই পর্যন্ত আমরা পেলাম হলো ল্যামডা। এই পর্যন্ত ল্যামডা যদি হয় তাহলে এই বিন্দুতে কি হবে, তো ল্যামডার সাথে আমার এতটুকু কত, এতটুকু হচ্ছে ল্যামডা বাই 4। তাহলে এই ল্যামডা বাই 4টা আমার যোগ হবে কার সাথে, ল্যামডার সাথে। তাহলে কি হবে এখানে বলো, এখানে হবে হলো 5 ল্যামডা বাই 4। কিভাবে, ল্যামডা প্লাস ল্যামডা বাই 4, তার মানে 4 ল্যামডা প্লাস ল্যামডা বাই 4, তার মানে হচ্ছে 5 ল্যামডা বাই 4। তাহলে আমি এই বিন্দু পেলাম হলো 5 ল্যামডা বাই 4। তাহলে আমি এটাও আমি বের করতে পারবো, জি বিন্দুতে কত তরঙ্গ দৈর্ঘ্য সেটাও আমি বের করতে পারবো। কিভাবে বের হয়ে আসবে, এই যে আমার এইখানে যে 5 ল্যামডা বাই 4 পেলাম, এই 5 ল্যামডা বাই 4 এর সাথে আমার আবার যোগ হবে কত, আবার এখানে যোগ হচ্ছে ল্যামডা বাই 4। তো এটার সাথে আবার ল্যামডা বাই 4 যোগ করে দিলে আমরা কি পাই, যে ল্যামডা বাই 4, তার মানে হচ্ছে আমরা এখানে পাচ্ছি হলো 4, 5 ল্যামডা প্লাস এখানে হচ্ছে ল্যামডা 6 ল্যামডা বাই 4, তার মানে হচ্ছে 3 ল্যামডা বাই 2। আমি যদি ক্যান্সেলিং করি, হ্যাঁ, এখানে হচ্ছে 3 আর এটা হচ্ছে 2, তাহলে 3 ল্যামডা বাই 2। তাহলে আমি এই বিন্দুতে আমরা পাবো হলো যে 3 ল্যামডা বাই 2। আশা করছি বুঝতে পারছো। অনুরূপভাবে আমরা এইচ বিন্দুটা বের করতে পারবো, আই বিন্দুটা বের করতে পারবো, যে বিন্দুটা বের করতে পারবো। আমরা তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা এভাবে হিসাব করে এমসিকিউর জন্য আমরা প্রস্তুত হব। এমসিকিউর মধ্যে এভাবে আসতে পারে। তো এখন আমি এটা কি দেখালাম হলো তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে। আমি এই বিষয়টা আবার দশা পার্থক্য দেখাইতে পারি। দশা পার্থক্যের মাধ্যমে এটাকে আমরা আনতে পারি। কিভাবে, খেয়াল করো, দশা পার্থক্য যদি আনি, আমরা কি পেয়েছিলাম খেয়াল করো, একটি পূর্ণ কম্পন সম্পূর্ণ করলে, একটি পূর্ণ কম্পন সম্পূর্ণ করলে তার দশা পার্থক্য হয় কত। একটি পূর্ণ কম্পন সম্পূর্ণ করলো, আমরা এখানে দেখেছিলাম একটি বৃত্ত, হ্যাঁ, এই এ বিন্দু থেকে যাত্রা করলো, যাত্রা করে আবার এ বিন্দুতে যখন ফিরে আসে, একটি পূর্ণ কম্পন যখন সম্পূর্ণ করে, তাহলে মোট কতটুকু দ্রুত অতিক্রম করে, 2π। মোট 2π দ্রুত অতিক্রম করে। তাহলে এই এ বিন্দু থেকে যাত্রা করে আবার সে আদি অবস্থায় ফিরে আসলো, অর্থাৎ সাম্য অবস্থা থেকে যখন ফিরে আসলো, তাহলে আমরা এটা পেলাম হলো যে 2π দূরত্ব অতিক্রম করলো। তো খেয়াল করো, এখান থেকে এ পর্যন্ত এটা কি ছিল, তরঙ্গ দৈর্ঘ্য ছিল। তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্য অতিক্রম করতে সে দশা পার্থক্য তৈরি করা হলো 2π। তাহলে আমি সি বিন্দুতে কি পাবো, এই সি বিন্দু কি তার অর্ধেক, তার মানে এটা হচ্ছে পাই, যা আমি যে এখানে দেখিয়েছিলাম তোমাদের, পাই দেখিয়েছিলাম। তো এটা যদি পাই হয় তাহলে এখানে কত হবে, বি বিন্দুতে কত হবে, বি বিন্দুতে পেয়েছি হলো π/2। ডি বিন্দুতে কি হবে, এই পায়ের সাথে π/2 যোগ করতে হবে। পায়ের সাথে π/2 যদি যোগ করি তাহলে আমাদের কি আসবে, হ্যাঁ, যে এই পায়ের সাথে যোগ হচ্ছে π/2, তার মানে হচ্ছে 3π/2। তাহলে আমরা এখানে পাচ্ছি হলো 3π/2। তাহলে এটা কত হবে, এটা হবে তোমার 4π/2। তাহলে 4π/2 যদি হয় তাহলে আমি 2 দিয়ে ক্যান্সেল করলে আমার থাকবে হলো 2π থাকবে। আচ্ছা, এবার এফ বিন্দু, এই এফ বিন্দুতে আমরা দশা পার্থক্য বের করতে চাই। তো এফ বিন্দুতে দশা পার্থক্য যদি বের করতে চাই, আমার এই পর্যন্ত ছিল 2π। 2π এর সাথে আমার আবার অ্যাড হচ্ছে কতটুকু, অ্যাড হচ্ছে এখানে π/2। তাহলে আমি এখানে 2π এর সাথে π/2 যোগ করলে, হ্যাঁ, 2π এর সাথে যোগ হচ্ছে π/2, তাহলে কত হচ্ছে 4π + π / 2, তার মানে হচ্ছে 5π/2। তাহলে আমি এখানে পাচ্ছি হলো যে 5π/2। আবার আমি যদি এ বিন্দু জি বিন্দুতে চিন্তা করি, জি বিন্দুতে চিন্তা করলে কি হবে, এটার সাথে আরো π/2 যোগ হবে। তাহলে আমরা লিখতে পারি হলো যে 5π/2 + π/2, তার মানে আমরা এখানে পাচ্ছি হলো 2, 5π + π, তার মানে হচ্ছে 6π/2, তার মানে হচ্ছে 3π/2। তাহলে আমার এই বিন্দুটা হচ্ছে 3π/2।
2। ঠিক আছে, তো এইভাবে অনুরূপভাবে আমরা হিসাব করে এইচ বিন্দুটাও বের করতে পারি। এইচ বিন্দুটা আমার এখানে একইভাবে হিসাব করলে আমার চলে আসবে। তার মানে আমি প্রতিবার আমি π/2 এখানে যোগ করব, π/2 যোগ করলে আমার এখানে আলটিমেটলি ওই বিন্দুর দশা পার্থক্য চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি, যে আমি পথ পার্থক্য দেখাতে পারছি, তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে পথ পার্থক্য দেখাতে পারছি, আবার তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে আমি তরঙ্গের মধ্যে দশা পার্থক্য দেখাতে পারছি। এই পথ পার্থক্য এবং দশা পার্থক্য, এই পথ পার্থক্য এবং দশা পার্থক্যের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। সম্পর্কটা কি? যে পথ পার্থক্য এবং দশা পার্থক্যের মধ্যে সম্পর্ক হচ্ছে যে আমরা এটা জানি, এটা হয়তো প্রমাণ করে দেখালে দেখানো যাবে, সময় নষ্ট হবে, হয়তো আমরা আগেও জানি এই জন্য দেখাচ্ছি না। তা আমরা জানি হলো এরকম যে পথ পার্থক্য ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়াল হচ্ছে দশা পার্থক্য। দশা পার্থক্য বাই হচ্ছে 2π। আমাকে এই সূত্রটা মনে রাখতে হবে, এটা দিয়ে আমার অঙ্ক অনেক সময় আসে, আমাকে এটা দিয়ে আমাকে অঙ্ক করতে হবে। তো এটাকে আমি মনে রাখবো, পথ পার্থক্য বাই ল্যামডা, দশা পার্থক্য বাই 2π। এটাকে আমরা অনেক সময় প্রতীকের মাধ্যমে আনি। হ্যাঁ, প্রতীকের মধ্যে পথ পার্থক্য ডেল দিয়ে প্রকাশ করা হয়, আর এখানে ল্যামডা ইকুয়াল দশা পার্থক্যকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করি, আর এটা হচ্ছে 2π। আমরা এটাকেও মনে রাখতে পারি। ঠিক আছে, তাহলে আমি পথ পার্থক্য বাই ল্যামডা, দশা পার্থক্য বাই 2π, আমরা এটা মনে রাখবো আমাদের অঙ্ক করার জন্য, এটাকে লাগবে। আসো এবার আমরা তাহলে কি কি জানলাম। প্রথম জানলাম হলো তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে আমি পথ পার্থক্য দেখালাম, দশা পার্থক্য দেখালাম। হ্যাঁ, পথ পার্থক্য দশা পার্থক্য মধ্যে আমি সম্পর্ক দেখালাম। এবার আমরা বিস্তার যদি বলি, যে বিস্তার কি? বিস্তার হচ্ছে কোনো তরঙ্গ তার সাম্যাবস্থা থেকে কোনো একদিকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে। হ্যাঁ, তাহলে সাম্যাবস্থা বলতে আমরা এ বিন্দুকে সাম্যাবস্থা বলেছি। এ বিন্দুকে যদি সাম্যাবস্থা বলি, তাহলে এ বিন্দু হতে আমরা এখানে এই লাইনটা হচ্ছে তার সাম্য অবস্থা। তো এখান থেকে কোনো একদিকে সর্বাধিক, তাহলে কোনো একদিকে সর্বাধিক দূরত্ব হচ্ছে এটা, অথবা অন্যদিকে সর্বাধিক দূরত্ব হচ্ছে এটা। তো এই একদিকে সর্বাধিক যে দূরত্ব, সেটাকে আমরা বলতে পারি হলো তার বিস্তার। তাহলে এদিকেও এটা হচ্ছে তার বিস্তার, তবে এইদিকে আমার এই বিস্তারটা হবে পজিটিভ, আর এদিকের বিস্তারটা হবে নেগেটিভ। তো এই পজিটিভ বিস্তার, নেগেটিভ বিস্তার। তাহলে আমি এখানে এই অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে বিস্তার কোনটাকে দেখাবো? অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে বিস্তার হচ্ছে যে আমার যে সংকুচন যতটুকু থাকবে, এই সংকুচন হচ্ছে তার বিস্তার, আর যতটুকু প্রসারণ ঘটবে, এই প্রসারণের অংশটা হচ্ছে তার বিস্তার। ক্লিয়ার? তো সংকুচন এবং প্রসারণ আমরা এখানে বিস্তার হিসেবে আমরা দেখাতে পারি। তো আমি বিস্তার জেনে গেলাম। আবার এখান থেকে আবার একটা বিষয় আসবে হলো কম্পাঙ্ক কি? কম্পাঙ্ক হচ্ছে যে কোনো একটি তরঙ্গ প্রতি সেকেন্ডে যতটি কম্পন দেয়, কোনো একটি তরঙ্গ প্রতি সেকেন্ডে যে কয়টি কম্পন দেয়, তাকে তার কম্পাঙ্ক বলা হয়। আবার বলছি, কোনো তরঙ্গ প্রতি সেকেন্ডে যতটি কম্পন দেয়, প্রতি সেকেন্ডে যতটি কম্পন দেয়, তাকে বলা হয় তার কম্পাঙ্ক। যেমন আমি যদি বলি যে টি সময়ে এন টি কম্পন দেয়, তাহলে প্রতি সেকেন্ডে যতটি কম্পন দেয়, তার মানে কি 1 সেকেন্ডে কম্পন দেয় এন বাই টি। এটাকে আমরা বলি হলো কম্পাঙ্ক। সুতরাং কম্পাঙ্ক এফ সমান হচ্ছে এন বাই টি। এই কম্পাঙ্ককে আমরা এফ দিয়ে প্রকাশ করি, আবার নিউ দিয়েও প্রকাশ করতে পারি। হ্যাঁ, আমরা এখানে আনতে পারি। নিউটা কি হবে? অনেকটা বির মতো একটু বাঁকা। হ্যাঁ, নিউ দিয়েও প্রকাশ করতে পারি। তো আমরা কম্পাঙ্ক এফ সমান জানলাম হলো এন বাই টি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা তরঙ্গ দৈর্ঘ্যে অতিক্রান্ত দূরত্ব যদি আমরা বলি, যে একটি তরঙ্গ কতটুকু দূরত্ব অতিক্রম করবে, মানে প্রতি কম্পনে, একটি কম্পনের জন্য একটি তরঙ্গ একটি কম্পনের জন্য দূরত্ব অতিক্রম করে কতটুকু? একটি তরঙ্গ একটি কম্পনের জন্য দূরত্ব অতিক্রম করে তার তরঙ্গ দৈর্ঘ্যের সমান। তাহলে আমরা এটা বলতে পারি হলো এরকম যে একটি তরঙ্গ একটি কম্পনের জন্য দূরত্ব অতিক্রম করে, একটি কম্পনের জন্য দূরত্ব অতিক্রম করে হলো ল্যামডা। তাহলে এনটি কম্পনের জন্য সে কতটুকু দূরত্ব অতিক্রম করে? তাহলে এন সংখ্যক কম্পনের জন্য এন সংখ্যক কম্পনের জন্য দূরত্ব অতিক্রম করে এস ইকুয়াল হচ্ছে এন ল্যামডা। আমাকে এটাও মনে রাখতে হবে, একটি তরঙ্গ এন সংখ্যক কম্পনের জন্য সে দূরত্ব অতিক্রম করবে হলো
s ইকুয়াল n ল্যামডা। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা জানলাম এখানে কম্পাঙ্ক জানলাম, কম্পাঙ্ক f সমান হচ্ছে টি বাই ক্যাপিটাল N বাই টি। আবার এখানে দেখলাম যে n কম্পনের জন্য তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব। আবার আমরা এখান থেকে আরেকটু জানবো হলো যে আবর্তনকাল বা পর্যায়কাল। পর্যায়কাল হচ্ছে যে কোনো একটি তরঙ্গ একটি পূর্ণ কম্পন সম্পূর্ণ করতে, যে সময় নেয়, হ্যাঁ, কোনো একটি তরঙ্গ একটি পূর্ণ কম্পন সম্পূর্ণ করতে যে সময় নেয় তাকে বলা হয় তার আবর্তনকাল বা পর্যায়কাল। এই পর্যায়কালকে আমরা টি দিয়ে প্রকাশ করি। তাহলে টি দিয়ে প্রকাশ করলে টি সময়ে সে কতটুকু দ্রুত অতিক্রম করে? টি সময়ে সে দ্রুত অতিক্রম করে হলো ল্যামডা। টি সময়ে সে দ্রুত অতিক্রম করে ল্যামডা। তাহলে একক সময়ে যতটুকু দ্রুত অতিক্রম করে সেটাকে আমরা বলবো হলো তার কম্পাঙ্ক। তাহলে আমরা এই কম্পাঙ্ক f সমান আমরা লিখতে পারি হলো 1/t। আমরা এটাও আনতে পারি, হ্যাঁ, কম্পাঙ্ক f সমান আমি বললাম হলো কম্পাঙ্ক f সমান হচ্ছে 1/t। তাহলে এখানে আমি বললাম যে একটি কম্পন সম্পূর্ণ করতে সময় নেয় হলো t। তাহলে t সেকেন্ডে, হ্যাঁ, কম্পন দেয় একটি, একক সময় যতটুকু কম্পন দেয়, এক সেকেন্ডে যতটুকু কম্পন দেয় সেটাকে বলা হয় তার কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ক f সমান আমরা লিখতে পারি 1/t, এটাও লিখতে পারি। আবার আমরা ইতিপূর্বে লিখেছি যে কম্পাঙ্ক f সমান হচ্ছে আমরা আরেকটা লিখেছিলাম কি যে ক্যাপিটাল N বাই টি। এই দুটোই হতে পারে। আচ্ছা, এবার যে তরঙ্গের ব্যাগ কি? তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তার তরঙ্গের ব্যাগ। তো এই তরঙ্গের ব্যাগ, তরঙ্গের কম্পাঙ্ক এবং পর্যায়কাল, তরঙ্গ কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য এবং ব্যাগ, এই তিনটার মধ্যে সম্পর্ক রয়েছে। সম্পর্কটা কি? আমি বললাম কি তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গের দৈর্ঘ্য, তরঙ্গ ব্যাগ এবং কম্পাঙ্ক, এই তিনটির মধ্যে সম্পর্ক আমরা পাই হলো v ইকুয়াল f ল্যামডা। এটা হচ্ছে আমার রাশিমালা যে কি v ইকুয়াল f ল্যামডা। v হচ্ছে তরঙ্গ ব্যাগ, f হচ্ছে কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এই তিনটার মধ্যে সম্পর্ক হচ্ছে v ইকুয়াল হচ্ছে f ল্যামডা। এই সম্পর্ক থেকে আমরা কি বলতে পারি? এই সম্পর্ক থেকে আমরা বলতে পারি যদি কম্পাঙ্ক স্থির থাকে তাহলে ব্যাগ হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের সমানুপাতিক, হ্যাঁ, অর্থাৎ আমি এখানে বলতে পারি যে v সমানুপাতিক ল্যামডা, আবার বলতে পারি v সমানুপাতিক f বলতে পারি। আর এই দুটার মধ্যে সম্পর্ক কি? এই দুটার মধ্যে সম্পর্ক হচ্ছে পরস্পরের ব্যস্তানুপাতিক। তার মানে আমি এখানে বলতে পারি f ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/λ। এই কথাগুলো অর্থটা একটু ক্লিয়ার হও যে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে ব্যাগ বেশি হবে, হ্যাঁ, কম্পাঙ্ক বেশি হলে ব্যাগ বেশি হবে। আবার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে কম্পাঙ্ক কম হবে, তরঙ্গ দৈর্ঘ্য কম হলে কম্পাঙ্ক বেশি হবে। কথা ক্লিয়ার? আমি আবার রিপিট করছি, এখানে কি বোঝাচ্ছে? সমানুপাতিক। তার মানে তরঙ্গ দৈর্ঘ্য যদি বড় হয় ব্যাগ বেশি হবে, কম্পাঙ্ক বেশি হলে ব্যাগ বেশি হবে। আবার কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য এরা পরস্পরের ব্যস্তানুপাতিক। তার মানে একটা বাড়লে আরেকটা কমবে। ব্যাগ যদি তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়ে কম্পাঙ্ক কমবে, তরঙ্গ দৈর্ঘ্য যদি কমে কম্পাঙ্ক বাড়বে। এটাকে আমাকে মনে রাখতে হবে, খুব ভালোভাবে এটাকে মনে রাখতে হবে। এবার আমরা আরেকটু এই সূত্র থেকে একটু বিস্তৃতির মধ্যে আমরা যেতে পারি। একটু বিস্তৃতিটা কি? মনে করি দুটি মাধ্যম রয়েছে, হ্যাঁ, ধরে নিলাম এটা একটা মাধ্যম, এটা আমি মাধ্যম হিসাবে 1 মাধ্যম বললাম। আবার আরেকটা মাধ্যম আমি চিন্তা করলাম, এটা মাধ্যম আমি 2 হিসেবে চিন্তা করলাম। এই দুটি মাধ্যমে আমার তরঙ্গ যাচ্ছে, এই দুটি মাধ্যমে তরঙ্গ যাচ্ছে, ঠিক আছে? দুটি মাধ্যমে তরঙ্গ যাচ্ছে। তো আমি যদি এরকম চিন্তা করি যে এই প্রথম মাধ্যমে কম্পাঙ্ক এবং দ্বিতীয় মাধ্যমের কম্পাঙ্ক দুটাই একই, যে আমি বললাম প্রথম ক্ষেত্রে
প্রথম মাধ্যমের যে কম্পাঙ্ক ছিল, দ্বিতীয় মাধ্যমে যে কম্পাঙ্ক, তরঙ্গের কম্পাঙ্ক দুটি মাধ্যমে একই। তো এখন তাহলে এর মধ্যে কি আসবে? ভিন্ন বেগ আসবে, আর কি আসবে? ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। আবার এটার মধ্যে ভিন্ন বেগ আসবে, ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। ক্লিয়ার হও? বললাম কি দুটি মাধ্যমে একই কম্পাঙ্কের একটি তরঙ্গ যাচ্ছে, দুটি মাধ্যমে একই কম্পাঙ্কের একটি তরঙ্গ যাচ্ছে। এই যাওয়ার ফলে তাদের মধ্যে সম্পর্ক, এই দুটি মাধ্যমের সম্পর্কটা কি হবে? এই সম্পর্কটা আমরা যদি এখানে আনতে চাই, খেয়াল করো, আমি তো এখানে কি লিখছি যে ভি ইকুয়াল এফ ল্যামডা। আমি এফ কি যেহেতু সমান, বা এটার ক্ষেত্রে আমরা যদি লিখি তাহলে ভি ওয়ান ইকুয়াল এফ ল্যামডা ওয়ান, এই মাধ্যমের ক্ষেত্রে লিখতে পারি এটা। আর এই মাধ্যমের ক্ষেত্রে কি লিখতে পারি? ভি টু সমান এফ ল্যামডা টু লিখতে পারি। তো এখন আমি যদি এই দুইটা যেহেতু এফ আমি যদি আলাদা করে নিতে চাই, তাহলে আমি কি লিখতে পারি? যে ভি ওয়ান বাই ল্যামডা ওয়ান। আর এখানে আমি কি পাবো? যে এফ সমান হচ্ছে ভি টু বা ভি টু বাই ল্যামডা টু। তাহলে দুটাই সমান যেহেতু, এই দুটি থেকে আমরা আনতে পারি হলো যে ভি ওয়ান বাই ল্যামডা ওয়ান ইকুয়াল ভি টু বাই ল্যামডা টু। এখানে দেখো এটা হচ্ছে আমার একটা সম্পর্ক। সম্পর্কটা কি? কখন? এই সম্পর্ক হচ্ছে দুটি মাধ্যমে যখন একই কম্পাঙ্কের তরঙ্গ গমন করবে, দুটি মাধ্যমে একই কম্পাঙ্কের তরঙ্গ গমন করলে তাদের ব্যাগ এবং তরঙ্গের মধ্যে সম্পর্ক, তাদের ব্যাগ এবং তরঙ্গের মধ্যে সম্পর্ক হচ্ছে ভি ওয়ান বাই ল্যামডা ওয়ান ইকুয়াল ভি টু বাই ল্যামডা টু। মনে রাখতে হবে এটা, এটাও আমার অঙ্কের ক্ষেত্রে দরকার। তার মানে প্রশ্ন এরকম আসবে, একই কম্পাঙ্কের দুটি তরঙ্গ, একটি তরঙ্গ দুটি মাধ্যমে গমন করলো, প্রথম মাধ্যমে ব্যাগ এত, তরঙ্গ দৈর্ঘ্য এত, দ্বিতীয় মাধ্যমে ব্যাগ এত, তরঙ্গ দৈর্ঘ্য কত। ঠিক আছে? আমাকে এভাবে প্রশ্ন করতে পারে। আমি এটা মনে রেখে আমি শুধু এই এতটুকু সূত্র দিয়ে আমি কাজ করে ফেলবো, বাকিটুকু আমার দরকার নেই। ঠিক আছে? এবার আসো আরেকটু কাজে যাই। তাই কাজটা হচ্ছে যে এই দুটি মাধ্যমে আমি প্রথম ক্ষেত্রে কি ধরেছি? তাদের কম্পাঙ্ক আমি সমান ধরেছি, হ্যাঁ, ব্যাগ এবং তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন ধরেছি, তাই তো? এবার আমি এই দুটি মাধ্যমে ব্যাগ সমান ধরব, দুটি মাধ্যমে ব্যাগ সমান। তাহলে আমি এটা ধরলাম ব্যাগ ভি, এই মাধ্যমে ব্যাগ ভি। তাহলে দুটি মাধ্যমে ব্যাগ ভি হলে আমার এখানে আসবে কি? তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন হবে প্রথম মাধ্যমে, কম্পাঙ্কটাও ভিন্ন হবে, হ্যাঁ। আবার তরঙ্গ দৈর্ঘ্য এখানে ভি টু, কম্পাঙ্ক হচ্ছে এফ টু। তাহলে আমি এখানে এই দুটি মাধ্যমে ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য এবং ভিন্ন কম্পাঙ্ক বিশিষ্ট দুটি তরঙ্গ গমন করলো, তাদের মধ্যে ব্যাগ সমান। তাহলে আমরা এখান থেকে সম্পর্কটা কি করব, কিভাবে করব? আমরা এখান থেকে সম্পর্ক লিখতে পারি হলো ভি ইকুয়াল হচ্ছে এফ ওয়ান ল্যামডা ওয়ান। আবার এটা ক্ষেত্রে লিখতে পারি ভি ইকুয়াল হচ্ছে এফ টু ল্যামডা টু, লিখতে পারি। এবার এই দুটোর মধ্যে যদি আমরা সম্পর্ক করতে চাই, দেখো বি সমান এটা, বি সমান এটা, তাহলে আমরা লিখতে পারি হলো এখানে এফ ওয়ান ল্যামডা ওয়ান ইকুয়াল এফ টু ল্যামডা টু। এটা আমার রাশিমালা হিসাবে এটাকে আমাকে মনে রাখতে হবে অঙ্ক করার জন্য। ঠিক আছে? এবার আবার আমরা আরেকটি বিষয় নেই, এই দুটি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য যদি সমান থাকে, আসতে পারে এই দুটি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য সমান, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে আমি এখানে কি লিখব? আগের মতোই কাজ করে ফেলব। এখানে তরঙ্গ দৈর্ঘ্য দুটা একই, তাহলে ব্যাগ ভিন্ন, কম্পাঙ্ক ভিন্ন, হ্যাঁ, ব্যাগ ভিন্ন, কম্পাঙ্ক ভিন্ন। সম্পর্ক নিয়ে আসো, আগের মতো সম্পর্ক নিয়ে আসলে কি হবে? আগের মতো সম্পর্ক নিয়ে আসলে আমরা এখানে লিখতে পারি হলো ভি ওয়ান ইকুয়াল এফ ওয়ান ল্যামডা, আবার এটা লিখতে পারি হলো ভি টু সমান হচ্ছে এফ টু ল্যামডা। তো এই দুটার মধ্যে আমার সমান কি আছে? ল্যামডা। আমি ল্যামডাকে ফ্রি করি, ল্যামডা সমান হচ্ছে ভি ওয়ান বাই এফ ওয়ান। এটা হচ্ছে ল্যামডা সমান হচ্ছে ভি টু বাই এফ টু। তো এখন আমার ল্যামডা যেহেতু সমান, তাহলে আমরা এখানে লিখতে পারি হলো ভি ওয়ান বাই এফ ওয়ান ইকুয়াল ভি টু বাই এফ টু। এটা আমার রাশিমালা, এটাকে আমার মনে রাখতে হবে। এটা কখন? যে দুটি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য যদি সমান থাকে, তরঙ্গ দৈর্ঘ্য যদি সমান থাকে তাহলে ব্যাগ এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক, ব্যাগ এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা এখানে তথ্যগুলো, অনেকগুলো তথ্য আমার জানা হয়ে গেল।
অনেকগুলো তথ্য আমি জানলাম। তথ্যগুলো আমি আবার একটু রিভিউ করব। হ্যাঁ, আমি প্রথম কি জানলাম? প্রথম আমি এখানে তরঙ্গ জানলাম, তরঙ্গ দৈর্ঘ্য জানলাম, তরঙ্গ দশা পার্থক্য জানলাম। হ্যাঁ, দশা পার্থক্য, তরঙ্গ দশা পার্থক্য এবং তরঙ্গ পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক জানলাম। তারপরে তরঙ্গ কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগের মধ্যে সম্পর্ক জানলাম। হ্যাঁ, এরপর আমরা আবার দেখলাম যে ভিন্ন দুটি মাধ্যমে যদি তরঙ্গ বেগ, তরঙ্গ কম্পাঙ্ক যদি একই হয়, ভিন্ন দুটি মাধ্যমে কম্পাঙ্ক যদি একই হয়, তাহলে তাদের মধ্যে তরঙ্গ বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে কি সম্পর্ক, সেই সম্পর্ক আমরা জানলাম। আবার দুটি মাধ্যমে যদি বেগ যদি একই হয়, তাহলে কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে কী সম্পর্ক, সেটা আমরা জানলাম। আবার এখন জানতে পারলাম হলো যে দুটি মাধ্যমে তরঙ্গের দৈর্ঘ্য যদি একই হয়, তাহলে বেগ এবং কম্পাঙ্কের মধ্যে কী সম্পর্ক, সেটা আমরা জেনে গেলাম। অবশ্যই তোমাদের এই বিষয়গুলো ভালো করে মনে রাখতে হবে। ও আরেকটা বিষয় আমি তোমাদের বলেছি যে সম্পর্কগুলো দেখিয়েছি যে এই ব্যাগের সাথে, তরঙ্গ ব্যাগের সাথে কম্পাঙ্কের সম্পর্ক, তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক, আবার এই তরঙ্গ কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক, এটা আমরা তোমাদের বলেছি। ঠিক আছে, তাহলে তোমরা বাসায় এই বিষয়গুলো জেনে নিবে ভালোভাবে। হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে ইনবক্স করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। তো আমরা আবার নতুন ক্লাস নিয়ে আগামী দিন আসবো। তোমরা এই অংশের বেসিক বিষয়গুলো, এটা আজকে আমাদের আলোচনা বিষয় ছিল টোটালি বেসিক, এই বেসিক বিষয়গুলো তোমরা একটু দেখে নিবে। আমরা আবার নতুন বিষয় নিয়ে আগামী ক্লাসে আসবো। তো সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।